দর্শক শুভেচ্ছা দিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠান থেকে, এই চ্যানেল থেকে, কনক সারোয়ার নিউজ এবং নিউজ টিভি থেকে আমরা, নিউজ টিউব টিভি থেকে আমরা বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সর্বশেষ ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরি, কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা চ্যানেলটি দেখেন তাদের বোঝার সুবিধার জন্য, তাদেরকে অবহিত করার জন্য সর্বশেষ অবস্থা। দর্শক, আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বর্তমান সময়ের খুব আলোচিত ব্যক্তি, যিনি ভারতের একজন বিখ্যাত সাংবাদিক, জনাব চন্দন নন্দী। চন্দনদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি যদি বলি, চন্দন নন্দী কয়েক দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টেলিগ্রাফ সহ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি এখন কাজ করছেন নর্থ ইস্ট নিউজ, নর্থ ইস্ট নিউজে তিনি নিয়মিত লিখছেন এবং বাংলাদেশ সম্পর্কে ইতিমধ্যে তার লেখা এত বেশি আলোচিত হয়েছে যে বাংলাদেশ সরকার তার লেখা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। তো চন্দনদা, নন্দিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। Thank you, Kanak. Thank you for inviting me to your program. দাদা, আপনি জানেন যে আপনি বাংলাদেশে ব্যাপক আলোচিত ব্যক্তিত্ব এখন। আপনার একটি লেখা প্রকাশ করে বিডি নিউজ 24 তাদের সাইটই হারিয়ে ফেলেছিল, যেটি সম্ভবত গতকাল বা গত পরশু থেকে আবার ইনস্টেট হয়েছে আপনাদের একটি লেখা প্রকাশ করে। তো এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকারের মনোভাব মিডিয়ার প্রতি কি, এবং আমরা কেন বিদেশে অবস্থান করছি বা আমরা কেন চলে আসতে বাধ্য হয়েছি নিজের মাতৃভূমি ছেড়ে। তো আরো বিস্তারিত জানবো, আপনাকে পেয়েছি, আমাদের অনেক প্রশ্ন আপনার কাছে। আপনি দর্শক, আপনাদেরকে বলি যে জনাব চন্দন নন্দীর বাবা ভারতীয় গোয়েন্দা সংস্থা RAWর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বাংলাদেশে পোস্টেড ছিলেন 1984 থেকে 86 সাল পর্যন্ত। সেই হিসেবে দাদা বাংলাদেশে অনেকবার এসেছেন, অনেকবার থেকেছেন, এবং তার আদি জন্মভূমি হচ্ছে জামালপুরের আদি সন্তান। তো এক অর্থে আমরা বলতে পারি যে তিনি বাংলাদেশেরই মানুষ। তো সেই জায়গা থেকে আপনার কাছে অনেক প্রশ্ন আমাদের দাদা। তো আমি যেই লেখাটি দেখাচ্ছিলাম, আপনার নর্থ ইস্ট নিউজের যে লেখাটি দেখাচ্ছিলাম, সেটি থেকে আমরা যদি শুরু করি যে stringent US steps against 18 key Bangladeshi individuals likely on around 20th October. So October 20th. So এই যে লেখা, এবং সেখানে আপনি বলছেন যে 14 জন গভর্নমেন্ট রিলেটেড পারসন, ইনফ্লুয়েন্সিয়াল পারসন, যারা আওয়ামী লিডারের ফ্যামিলির সঙ্গে যুক্ত, 4 জন ব্যবসায়ী। আপনি কি একটু বিষয়টা একটু স্পষ্ট করবেন, আপনার সোর্স বা আপনি কিভাবে কনফার্ম হলেন, বা কি জাতীয়, এই যে আপনি যে শব্দটি ব্যবহার করছেন স্ট্রেনজেন্ট অ্যাকশন, এই স্ট্রেনজেন্ট অ্যাকশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা একটু বিস্তারিত যদি একটু বলেন। ওকে, অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে বসানো আছে, which is fine. আমার বাংলা খুব একটা স্ট্রং না, তো আগের থেকেই আমি বলে রাখি যে আই উইল স্লিপ ইনটু ইংলিশ ফ্রম টাইম টু টাইম। তাতে আশা করি আমাদের দর্শকদের কোনো অসুবিধা হবে না। তো get back to your questions. To get back to your questions, obviously মানে as a journalist আমি তো এইটুকু প্রিভিলেজ এনজয় করি to not disclose who my sources are. However, এইটুকু বলতে পারি যে আমি এটা অন্তত মিনিমাম অ্যাটলিস্ট 2টো সোর্স থেকে জানার পরেই এই খবরটা লিখেছিলাম। আর এটা অনেক জায়গায় টুকটাক এদিক ওদিক মোটামুটি ডিসকাসড হচ্ছিল, বাট ওগুলো আমার মনে হয়েছিল যে আইদার দে ওয়্যার রুমার্স অর মিসইনফরমেশন, তো সেগুলোর উপরে বেশি রিলাই করাটা উচিত না। তারপরে আমি দেখলাম যে না, when my sources are insisting that এইটা অমুক সময়ের মধ্যে ঘটতে পারে,
তখন মনে হলো যে এই ইনফরমেশনটার ভেরাসিটিটা মোটামুটি ঠিক আর কি। হ্যাঁ, সো আর তার সঙ্গে যুক্ত হলো যখন আমি নামগুলো কিছু কিছু জানতে পারলাম, আমি সেই নামগুলো রিভিল করব না, প্লিজ ডোন্ট ask me to reveal those Okay. names because সেটা না করাই better from a legal perspective, as well as I don't want to cause any kind of injury or mental trauma to any of these people, and one shouldn't, ethically speaking. Maybe their names will come up much later in a more formal way, তখন সবাই জানতে পারবে আর কি, and we should আর এমন আমি যখন স্টোরিটা কনস্ট্রাক্ট করছিলাম, লিখছিলাম, তখন I tried to sort of give as much indication as possible for our readers, so that which would be helpful to our readers to at least know who these people are. They are certainly part of the power structure in Bangladesh. They are certainly part, they're very closely integrated with the government and bar, and therefore they have a responsibility which they did not probably fulfill as far as the people of Bangladesh are concerned. তো আমার মনে হয় যে এদের মধ্যে কিছু আছে যারা ব্যবসায়ী শ্রমিক মানে শ্রেণীতে পড়ে, কিছু আছে যারা পলিটিক্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে, আর কিছু আছে যারা who are quite close to the party leadership, so much so that any revelation of those names can cause a lot of problems for them in Bangladesh. And আমার মনে হয় যে এই জিনিসগুলো, আমি একটা স্টোরি পড়ছিলাম কদিন আগে একটি বাংলা কাগজে, মানব জমিন বলে, সেটা অনলাইনে আমি পড়ি, এবং I was quite surprised to find that সেই স্টোরিটা দুদিন বোধহয় বা একদিন অনলাইন থাকার পর that story was plucked out of the website. For what reasons I have no idea, I have no clue, কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো চাপ নিশ্চয়ই এসে থাকবে, বা এমন কিছু ঘটনা ঘটে থাকবে যার জন্যে the editorial একটা ডিসিশন নিতে হয়েছিল ওদের, ওটাকে অনলাইন, ওদের দাদা আমি অনলাইন এটা থেকে বার করে দেওয়ার। দাদা আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, এই যে স্টোরিটা মানব জমিনের যে স্টোরিটা, ওই স্টোরিটার সাথে আপনার এই স্টোরিটার কিছুটা মিল আছে। মানব জমিনের স্টোরিটা বলছিল যে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে শেখ হাসিনার বৈঠক মাঝপথে ভেঙে যায়, চলে আসে, এবং সেখানে 4টি পয়েন্টে তারা আলোচনা করছিলেন, এবং একটি পয়েন্ট ছিল আপনি যেটিকে আপনি বলছেন, দ্য সোর্সেস রিফিউজ টু নেম দিস হাই ভ্যালু ইন্ডিভিজুয়ালস। কোনো হাই ভ্যালু ইন্ডিভিজুয়ালস এর প্রসঙ্গ আসার পরে সেই আলোচনাটি ভেঙে যায়, এবং মানব জমিন অ্যাকচুয়ালি এই ধারাতে কি সংবাদ প্রকাশ করেছিল যে জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক মানে সমাপ্ত হয়নি, মাঝপথেই সেটি ভেঙে যায়। তো আমি জানি মানব জমিনের একটা সূত্র থেকে আমি জানি যে তারা খুব চাপে ছিলেন, খুবই চাপে ছিলেন, নানা হুমকির মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত তারা নিউজটি বোধহয় সরিয়ে নিয়েছেন, কারণ আমি দেখলাম না নিউজটি, আমার এখানে ওপেন করাই ছিল। তো এই জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের বিষয়টাকে আর স্পষ্ট করবেন, যে হাই ভ্যালু ইন্ডিভিজুয়ালস বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, বা মানুষ তার মতো করে বুঝে নিচ্ছে, কিন্তু হাই ভ্যালু by high value individuals, what I meant was people who are close to the power structure, people who are close to the power hierarchy in Bangladesh. সেটা ব্যবসায়িক লেভেলে হতে পারে, সেটা পার্সোনাল লেভেলে হতে পারে, সেটা অফিসিয়াল লেভেলে হতে পারে। অনেকে মনে করছেন নাকি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথা বলা হচ্ছে।
Well, I don't want to get into all that. I mean, there might be issues surrounding her son. There certainly is. I have done a story which are, you know, still allegations. একজন ধরা পড়েছে পশ্চিমবঙ্গে গত বছর মে মাসে, সে জি কিছু জিনিস ডিসক্লোজ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সেগুলো আমরা অ্যালিগেশনস ভাবে মেনে নেওয়াটা বেটার হবে। We should not hang a person for just because there are allegations against him. না There has to be a due process of law. আপনার রিপোর্টটা আমি দেখাচ্ছি। আপনি বলছিলেন যে 1500 কোটি টাকা শেখ হাসিনার পুত্র এসআলমের কাছ থেকে নিয়েছেন, এবং এটি ছিল খুব ব্রেকিং একটা নিউজ 8 সেপ্টেম্বরে প্রকাশিত নর্থ ইস্ট নিউজে। তো এখন মানে এই হাই ভ্যালু ইন্ডিভিজুয়ালসটাকে কাকে নিয়ে শেখ হাসিনা দর কষাকষি করার চেষ্টা করছিলেন, বা কোনো আভাস কি আপনি দিতে পারেন কিনা? I think let's not get into that right now. It's going to be a little premature to get into that area right now, and unnecessary sort of rake up a controversy which may which may come up again in the future, and in the very near future. We don't know. I think it is best left for people to hang on and hold on. I mean, there has to be an element of sort of how do I put it? An element of suspense. যেটা থাকলে হয়তো ভালো হয়, rather than if you let the cat out of the bag right now. I think that may not be good for journalism. তো let the suspense prevail. কিন্তু মানব জমিন যে রিপোর্টটি করেছে বা আপনি যা লিখেছেন, এটার মধ্যে তো কোনো ধরনের কোনো অসত্য কোনো তথ্য নাই। জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক তো মাঝপথে থেমে গেছে, এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন আপনি। So I wouldn't know মাঝপথে থামার কি কারণ হয়ে থাকতে পারে, except for disagreement between the two individuals. If this issue was discussed, একটা মিটিং মাঝপথে শেষ হয়ে যাওয়ার মানেই হলো সেটা একটা ইনকনক্লুসিভ জায়গায় এসে থেকে গিয়েছিল, as a result of which moving beyond that point was fruitless, at least for one party in the conversation. So it must have been a controversial issue. It must have been an issue that probably was very close to Sheikh Hasina or to her government, as a result of which the meeting remained inconclusive. Not this is an issue jeta ekta meeting er basis settle hoy na. And if the American government are pursuing a certain course, amar mone hoy that they'll go along that course and try to see that there is a logical end to it, if the need arises. জি 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 না, ঠিক আছে। তবে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে আসলে কি ঘটনা ঘটছে, এটি অনুমান করতে পারে। মানুষের স্মেলিং পাওয়ার অনেক বেশি, এবং বিশেষ করে শেখ হাসিনা যখন বলেন যে জয়ের সম্পত্তি দখল করলে করবে, নিয়ে নিলে নিবে, আমাদের বাংলাদেশ আছে দেশে অনেক, তো এইসব আগাম কথার মাত্রায় বিশ্লেষণ করলে মানুষ একটু ধারণা করতেই পারে। তো আমি অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাম্প্রতিক সময় বলেছেন যে তলে তলে আপোষ হয়ে গেছে, ইন্ডিয়ার প্রয়োজন, আমেরিকার প্রয়োজন হচ্ছে দিল্লিকে, দিল্লির প্রয়োজন হচ্ছে আমাদেরকে। সো দিল্লি এখন আমাদের পক্ষে আছে, দিল্লির মাধ্যমে আমরা আমেরিকাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এসব ভিসা নীতি বা এসব স্যাংশন বা এসব চাপ দিয়ে কোনো লাভ হবে না, ইন্ডিয়া আমাদের সাথে আছে অতীতের মতো। তো কি মনে করেন এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? ভারতের বর্তমান সময় অবস্থানটা কি? ভারত কি অতীতের মতো এবারও কি আওয়ামী লীগকে একেবারে নিরঙ্কুশ ভাবে সাপোর্ট করে যাবে কিনা? I think Mr. Obaidul Qadir যেটা বলেছেন, that is partly rhetorical and certainly reckless.
উনি যা ইনফরমেশন পেয়েছিলেন সেই মিটিংটার সম্পর্কে, সেটার থেকে যদি উনি একটা কনক্লুশনে এসে থাকেন, I would certainly beg to differ with him, and because the situation on the ground doesn't say so. তাহলে তো সবকিছু, everything would have been hunky dory, তাহলে তো everything would have been a settled fact, and এত কন্ট্রোভার্সিও থাকতো না। আর আমেরিকানসরা তাদের এই যে টিম এসছে এখানে, একটি 6 দলীয় টিম যে এসছে ঢাকাতে, দুটো থিঙ্ক ট্যাঙ্ককে রিপ্রেজেন্ট করে, তাদের একটা রিপোর্ট দেওয়ার কথা আর কি। তো তাদের তো তাহলে আসার দরকার নেই এখানে আর, তাহলে তো things can proceed as the ruling government in Dhaka wants it to proceed. তাহলে তো সবই ঠিকঠাক আছে, ইলেকশন খুব সুষ্ঠু হবে, খুব ভালো হবে, খুব পার্টিসিপেটরি হবে, খুব ইনক্লুসিভ হবে, and everybody would live happily ever after. Okay. So let us not read too much into Mr. Kader's statement. He has a large constituency to pander to. তাদের এই সময় একটা এমন একটা পরিস্থিতি যেখানে আওয়ামী লীগের যারা সাপোর্টার্সরা অন দ্য গ্রাউন্ড রয়েছে, they are in a state of uncertainty. They are not even sure what is going to hit them and how hard it is going to hit them, or the party or the government, and whether they are also in the dark about whether an election will be held or will not be held. Will it be held under special circumstances, and what kind of international support or otherwise a election ta pabe. India has been a traditional ally of Bangladesh, and most certainly of Awami League. কিন্তু আমার যেটা মানে, to answer your question, আমার মনে হচ্ছে যে এখন, because of one particular factor, and that factor is the US insistence on free and fair election, and the visa restriction regime that has been brought in, সেটার ব্যাকড্রপে আমার মনে হয়, আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপগুলোকে আরেকটু প্রোগ্রেসিভলি স্ট্রং করতে থাকে, আমার মনে হয় যে ইন্ডিয়া হয়তো ওই জায়গায় থাকতে পারবে না, বা will not be able to sort of enjoy that preeminent position that it did in 2018 and 2014, both of which those elections were very, very questionable. 2014 সালে যেমন 2014 সালে যেমন সুজাতা সিং এসে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন এরশাদকে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য, বা অর্থাৎ টোটাল সমর্থন দিয়েছিলেন ভারতের পক্ষ থেকে। 18 সালে যেমন ভারত এই মধ্যরাতে নির্বাচনকে একেবারে সমর্থন দিয়ে দিয়েছিল। এবার কি আপনি মনে করছেন যে সেদিক থেকে ভারতের অবস্থান একটু ভিন্ন? আমার মনে হচ্ছে যে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স তো আছেই সেদিক দিয়ে। আর এখনো আমার মনে হয় ইটস টু আর্লি, মানে টু কাম টু আ পয়েন্ট যেখানে আর কি দ্য স্টেকস উইল গেট রিয়েলি হাই আর কি। হ্যাঁ, মানে গতবার যেমনি অ্যাজ ইউ মেনশনড যে মিডনাইট ব্যালটিং হয়েছিল, হয়তো সেই ধরনের সিচুয়েশন এবার হবে না, because it didn't earn India very good points as far as international relations are concerned, and certainly didn't earn India many friends outside of the Army League power structure. তো আমার মনে হয় যে এবার ইন্ডিয়ার অবস্থানটা হয়তো অন্য ধরনের হতে হবে, হচ্ছে ইনফ্যাক্ট। Probably the Indians are talking to many different kinds of people in order to come to a situation which will be most acceptable to many of the players involved in Bangladesh's politics at this point in time. কি জাতীয় সেটি একটু আভাস দিতে পারেন আমাদেরকে? I mean, even I wouldn't know. I'm not privy to any of these things. One can only sort of conjecture.
to an extent যে কি হতে পারে. They are probably talking to people within the Army League, certainly. That's certainly also talking to people in the BNP, and they are talking to other categories of people who might matter if a situation so arises that there is a caretaker slash interim government. তো এই নানান অপশনগুলো আমার মনে হয় ইন্ডিয়ার টেবলে রয়েছে, and much will depend on কি ধরনের স্ট্যান্ড আমেরিকা নেয়, কি ধরনের পদক্ষেপ আমেরিকা নেয়. Accordingly, India might fashion its strategy, but it cannot be very different from what the Americans really want. At one point in time, India will probably have to agree that this election will have to be very different from the previous two elections. তবে দাদা, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার সাথে অনেক কথা সরাসরি বলতে চাচ্ছেন না বা বলছেন না, কারণ আমি জানি যে আপনি গোড়ার খবর রাখেন, গোড়ার ঘরের খবর আপনার কাছে আছে। 2018 সালের নির্বাচনের পরদিন আপনি কি টুইট করেছিলেন, যে টুইটে আপনি লিখেছেন, "The Awami League vote rigging apparatus was so completely successful that even raw station head in Dhaka, Shashi Bhushan Singh Tomar, was stunned by the outcome, even though he was an integral part of the mechanism." অর্থাৎ আওয়ামী লীগের ভোট কারচুপি যন্ত্র এতটাই সফল ছিল যে ঢাকায় র স্টেশন চিফও হতভম্ব হয়ে গিয়েছিলেন নির্বাচনের ফলাফল দেখে বা শেখ হাসিনার কৌশল দেখে। তো সেই জায়গাতে বোঝা যায় যে somehow you get some information from raw RAW। তো এই এবং আমার কাছে তথ্য আছে যে রয়ের প্রধান এখনো বাংলাদেশে অবস্থান করছেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আমাদের আওয়ামী লীগের নেতাদের সহ বিভিন্ন নেতারা দফায় দফায় ভারতীয় দূতাবাসে যাচ্ছেন, বৈঠক করছেন। তো আপনার কাছে কি ইনফরমেশন আছে? অর্থাৎ আপনার এই টুইটটা কিন্তু খুব সিগনিফিকেন্ট টুইট, মানে বোঝাই যায় যে আপনি অনেক ভেতরের খবর রাখেন, জানেন। তো সেই জায়গাটা থেকে আসলে দাদা, বাংলাদেশের জনগণ গত 15 বছর ধরে যে পরিমাণ টর্চার্ড, যে পরিমাণ নিষ্পেষিত, তারা আসলে একটু ভালো কিছু শুনতে চায়, সত্যি খবরটা জানতে চায়। আপনি যদি একটু বলেন আপনার তরফ থেকে ইনফরমেশন। আমার মনে হয় কনক, একটি জার্নালিস্ট শুধু মানে ওর কাজের কাজটা করার সময় কিছু ইনফরমেশন যখন সে চেষ্টা করে নেওয়ার, সে হয়তো মাত্র 1 থেকে 2% মতন ইনফরমেশন পায়। This is, you have been a journalist, you also know that your sources will never tell you the full story, right? They will only tell you as much as it's probably suits them, or as much as you should know only. তো সেই ক্ষেত্রে I cannot claim যে আমি প্রচুর ডিটেলস জানি, but yes, at times there are certain things যেটা আমরা জানি, যেটা লিখলে হয়তো নানান ধরনের প্রবলেম হতে পারে নানান ধরনের লোকেদের জন্য, and we have to exercise that restraint. আমার মনে হয় সেই রিস্ট্রেইনটা এক্সারসাইজ করাই কিন্তু জার্নালিজমের একটা বড় রেসপন্সিবিলিটি। মানে রেকলেস লেখার থেকে better is to be a little more conservative in the way you write, যাতে কি লোক বুঝলো, কাজও হলো, এবং you also perform the duty of a journalist. তো সেদিক দিয়ে আমি বলবো যে সবকিছু জানা সম্ভব না, আমি সবকিছু জানিও না। তারা হলে তো one could have done wonder. দাদা, আপনার লাইনের মধ্যে একটু সমস্যা হচ্ছে। দাদা, আপনার সংযোগে একটু সমস্যা হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? Sorry, battery outage.
তো আমার মনে হয় যে আমি এটা ক্লেম করতে পারি না যে I know everything or that I know a great deal. However, having said that, I would say that yes, আমাদের কাজ করার সময় আমরা অনেক কিছু জানতে পারি, হয়তো তারও হয়তো মানে সেখানে আমাদের কিছুটা ফিল্টার ইউজ করতে হয়, because one has to do responsible journalism, right, rather than reckless journalism. Journalism money by definition is রেসপন্সিবল জার্নালিজম। না তো সেটা সেই ঠিক আছে, কিন্তু কিন্তু ধরেন যে 18 সালের আপনাদের টুইটটা দেখে মনে হয় যেন আপনি জানতেন যে বাট না কি হচ্ছে, 18 মানে সালে কে এবারে জানতো? নির্বাচনকে ঘিরে RAW এর কোনো অবস্থানটা কি, এটা সম্পর্কে কোনো খোঁজ খবর আপনি করেছেন কিনা? দেখেন, RAWর অবস্থান তো সেভাবে আমাদের জানাটা খুব মুশকিল হয়, বাট নিশ্চয়ই আমাদের যে ফরেন মিনিস্ট্রি আর সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির ব্যুরোক্রেসির যারা লোকজন, I'm sure they are taking a very keen interest in the developments in Bangladesh and are working maybe নানান ধরনের কথাবার্তা হচ্ছে, নানান লোকেদের সঙ্গে মিশছেন, নানান অপশনস গুলোকে সেগুলো রাখা হচ্ছে, সেগুলো কোনটা সাকসেসফুল হবে, as I said, will depend on how much these options match with the kind of measures that the United States is taking or will be interested in taking. তো হ্যাঁ, এইটুকু বলতে পারি দ্যাট 2018 ইলেকশনটা যখন আমি কিছুটা কভার করেছিলাম, ফিল্ডে কিছুটা গিয়েছিলাম বাংলাদেশে, তখন 2-3 বার গিয়েছিলাম, তখন যা মনে হয়েছিল এবার আরো ব্যাপারটা জটিল। লাস্ট টাইম the Army League got away with complete rigging. This is not even an open secret. This is absolutely on the face kind of rigging, very brazenly carried out without caring for rules and electoral rules and regulations. And obviously it threw up এমন ধরনের একটা result which was shockingly in its excess for every actor involved in that election, including India. তো আপনি যদি দেখেন যে ভারতকে বলা হয় যে একটা বৃহৎ গণতন্ত্রের দেশ, ভারতের নির্বাচন কিন্তু এখনো ঠিক আছে, এখনো কিছু কিছু মিডিয়ায় যদি হস্তক্ষেপ হচ্ছে আমরা খবর পাই, তারপরেও মিডিয়ার একটা অংশ স্বাধীন প্র্যাকটিস করার চেষ্টা করছে, বিচার বিভাগ এখনো স্বাধীনভাবে কাজ করতে পারে। তো যার ফলে ধরেন বিচার বিভাগ যখন স্বাধীনভাবে কাজ করে তখন অ্যাকচুয়ালি অনেক সমস্যাই আসলে সমস্যা থাকে না, কারণ হস্তক্ষেপ পাওয়া যায় বিচার বিভাগে, যেটি বাংলাদেশের মানুষ পায় না। তো আমরা দেখছি যে ভারতের সাথে বিশেষ করে এই সরকার, মোদী সরকার আসার পর থেকে আপনাদের সাথে প্রতিবেশীদের সবার সম্পর্কের কিন্তু দারুণ অবনতি, এবং বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব না করে এরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র কি কারণে একটি দলের সঙ্গে এত দহরম করতে গেল, এত দহরম মহরম করতে গেল, যেখানে আপনি জানেন যে 1947 সালে বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের যে বিরোধিতা ছিল, বর্তমান সময় সেটি 3 গুণ 4 গুণ বেশি হয়ে গেছে কিন্তু এইসব অ্যাক্টিভিটির কারণে। কারণ আপনি পিপল টু পিপল করছেন না, তো আপনি স্টেট টু পার্টি করছেন, একটা স্টেট টু স্টেট সম্পর্ক হচ্ছে না, স্টেট টু পার্টি হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে ভারতের সুশীল সমাজও আসলে অনেকটা নিশ্চুপ, তেমন কোনো বক্তব্য নাই, বা এইটাকে আপনার কিভাবে দেখেন, এই স্ট্র্যাটেজিতে কেন গেল বিজেপি সরকার, বা এই অবস্থানটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সব প্রতিবেশীর সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে গেছে আপনাদের। আসলে এই প্রবলেমটা হচ্ছে partly because of the media itself in our country. আমাদের media is interested in Bangladesh only when something, ধরুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে এলেন সফরে, বা মিস্টার মোদি গেলেন ঢাকাতে সফরে, তখন হয়তো স্টোরি হলো।
কিন্তু আমাদের দেশের লোকেরা বাংলাদেশের যে পলিটিক্স, ভেরি মার্কি পলিটিক্স, ভেরি কমপ্লিকেটেড পলিটিক্স, মানে ইটস লাইক এ সেসপুল আর কি, হ্যাঁ, সেইটাকে সিম্পলিফাই করে দেখার মতন হয়তো সেই ক্ষমতাও নেই। ওই জন্য দিল প্রবলি ওয়েট ফর দি এন্ড গেম, এন্ড রেজাল্ট কি হয় তার উপরে অনেকটা নির্ভর করবে যে আমরা আমাদের মিডিয়া কিভাবে এটার উপরে ফোকাস করে। To go to your question about people to people relationship, আমার মনে হয় privately we all come to know that বাংলাদেশের লোকজনদের ওরা ইন্ডিয়ায় আসতে ভালোবাসে for different reasons, for reasons of shopping, হেলথ ট্যুরিজম বলে একটা কনসেপ্ট আমাদের দেশে আছে, সেটা মানে সেটাতে বাংলাদেশের প্রচুর নাগরিক আমাদের দেশে আসে টু অ্যাভেল হেলথ সার্ভিসেস। ওই তো 80% কাস্টমারই তো বাঙালি। করোনার সময় যখন বন্ধ হয়ে গেল তখন দেখা গেল যে হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বাংলাদেশ থেকে যদি রোগী না পায়। জি, কারেক্ট। সো সেই জিনিসগুলো আছে, কিন্তু হ্যাঁ, যেটা আরেকটা কমপ্লেইন্টও শুনতে পাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা রাগ তৈরি হয়ে গেছে বেশ গভীরভাবে। সেটা হলো যে আপনাদের সরকার এই একটা পার্টিকে কেন তাদের ব্যাক করছে, যখন সেই পার্টির কোনো সমর্থন নাই বাংলাদেশের ভেতরেই আর কি। এটা this was beautifully explained by an economist in Bangladesh who I spoke to, and he explained it very very elegantly. He said that Bangladesh's neighbors are interested, should have been interested in the national interest of Bangladesh, but they seem to be interested in regime interest. I think that he is absolutely spot on. He's absolutely correct যে আমাদের দেশের হয়তো একটু বেশি আওয়ামী লীগের প্রতি একটা চাহিদা, একটা মানে একটা প্রেফার করার একটা জায়গা আছে ফর হিস্টোরিক্যাল রিজন। সেটা তো থাকবেই, বিকজ ইউনো বোথ সাইডস ক্লেম, the Awami League government as well as the government in India, that শেখ হাসিনা দারুণ সাপোর্ট দিয়েছিলেন on some of the security issues involving India's northeast. But সেই সিচুয়েশন কি এখনো আছে যে এই একই চেককে কতবার ভাঙিয়ে খাওয়া যায় আর কি, বা কতবার এনক্যাশ করা যায়? আই থিঙ্ক সেই জায়গাটা হয়তো নেই। I would really like to know যে the second issue that is also highlighted, যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ইসলামী জঙ্গিদের অনেকটা দমন করতে পেরেছে, দ্যাট অলসো ইজ ট্রু। বাট বাংলাদেশে যে একটা ইসলামাইজেশন প্রসেস শুরু হয়েছে, একটা বৃহত্তর একটা যে ইসলামাইজেশন হচ্ছে, কল ইট সফট ইসলাম, কল ইট মডারেট ইসলাম, কল ইট হোয়াট ইউ উইল, সেটা সম্পর্কে কিন্তু আমাদের সিকিউরিটি ব্যুরোক্রেসির কিরম ধরনের চিন্তাধারা, সেটা আই এম লিটল পাজলড, বিকজ তাহলে তো ইউ শুড বি টেলিং ইউর ফ্রেন্ড টু টেক অ্যাকশন এগেনস্ট দিস গ্রুপস। অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু ইসলামী পলিটিক্যাল পার্টিজও তৈরি হচ্ছে যেগুলো আর কি গভর্নমেন্টের সঙ্গে অ্যালাইন করে এই ইলেকশনটা লড়তে চায়। তাহলে সেখানে কেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না টু 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 সর্ট অফ subdue a potential radical Islam from cropping up in Bangladesh? তো এই কন্ট্রাডিকশনস গুলো আছে, আর এই কন্ট্রাডিকশনস গুলো দেখে মনে হয় যে what are we getting from the Awami League government? অনেক তো ঠিক আছে, দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অনেক কিছু সাপোর্ট করেছে ইন্ডিয়াকে, বাট অ্যাট দিস প্রেজেন্ট পয়েন্ট ইন টাইম what is of that interest that is keeping these two governments so close together? That mystifies me. সেটা আমি জানি না কি, I wish I knew, but let's see how things pan out in the next couple of months. আমাদের অবস্থানটা এমন
দাদা শুনতে পাচ্ছেন? দর্শক, ইন্টারনেটের সমস্যার জন্য উনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আশা করছি তিনি আবার সংযুক্ত হবেন। জনাব চন্দন নন্দী, জনাব চন্দন নন্দী এর সঙ্গে আমরা কথা বলছি, যিনি নর্থ ইস্ট নিউজের নিয়মিত লিখছেন বাংলাদেশ প্রসঙ্গে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি দিয়েছেন ইতিমধ্যে, এবং ক্রমাগত তিনি বিশ্লেষণ করে যাচ্ছেন। তিনি বহু আগে থেকে বাংলাদেশ সম্পর্কে লেখালেখি করেন, বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো তিনি পর্যবেক্ষণে রাখেন। তো আমরা তার কাছ থেকে আরো কথা শুনতে চাই, আরো কিছু জানার আছে আমাদের। আশা করি তিনি আবারও সংযুক্ত হবেন আমাদের সাথে। জি দাদা, শুনতে পাচ্ছেন? দাদা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দাদা আবার একটু ইন করবেন। তিনি চেষ্টা করছেন। আমরা আশা করছি তিনি আবারও তার সাথে সংযুক্ত হতে পারবো, কারণ আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটি অনেক বেশি এখন। জি দাদা, ধন্যবাদ। বোধহয় সংযোগের সমস্যা হচ্ছিল। তো দাদা, আপনি যে কথাটি বলছিলেন, জঙ্গিবাদ বা এই বিষয়টি আসলে বৈশ্বিক সমস্যা, বৈশ্বিকভাবে এটি সমস্যা। এবং আপনি যদি দেখেন যে বিএনপি সরকারের আমলে উম বাংলা ভাই নামে একটি গ্রুপের উত্থান হয়েছিল। তাদেরকে দমন করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, দমন করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সরকার এটি করে থাকে। ইসলামাইজেশনের কথা যেটি বলছেন, আমরা যদি দেখি যে হলি আর্টিজানের জঙ্গি হামলার যারা ধরা পড়েছে বা মারা গেছে, প্রত্যেকেই কিন্তু ইংরেজি শিক্ষিত। কেউ কিন্তু মাদ্রাসার ছাত্র না, প্রত্যেকেই ইংরেজি শিক্ষিত। এইভাবে তারা বড় হয়েছে। তো বোঝা যায় যে বৈশ্বিক একটা প্রভাব পড়ছে এখানে এসে। পাশাপাশি বর্তমান সরকার এই জঙ্গিবাদটাকে কিন্তু তার ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একই দেশের প্রাইম মিনিস্টার তিনি নিজেকে বলছেন যে দেখো দেখো, আমি না থাকলে কিন্তু সব জঙ্গি হয়ে যাবে। এবং তিনি বেশ কিছু জঙ্গি নাটক করেছেন। এবং আপনি জানেন যে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক তার একটি বইতে লিখেছিলেন যে জঙ্গিবাদ, ওই যে ৩২ নাম্বারে শেখ হাসিনার যে ৩২ নাম্বার, সেই তার পাশে একটা হোটেলে তিনি একটি বিস্ফোরণ ঘটিয়ে একজনকে মেরেছিলেন, বলেছিলেন যে জঙ্গি। পরে শেখ হাসিনাই তাকে ডেকে বলেছেন যে কিভাবে তুমি আমার এত কাছে এসে এখন নাটক করতে যেতেছো। অর্থাৎ জঙ্গিটা এবার, এটা আবার শহীদুল হক সাহেব তার বইতে লিখেছেন, আত্মজীবনীতে। সো জঙ্গিবাদটাকে কিন্তু এই সরকার তার মতো করে ব্যবহার করছে। এবং এটি ধরেন ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের, বা যাদের গোয়েন্দা ইনফরমেশন অনেক হাই, বা যাদের কানেকশন অনেক হাই, তাদের না বোঝার কথা না। তো তারপরেও কিন্তু তারা সমর্থন দিয়ে যাচ্ছে। মানে অর্থাৎ আপনি রুট কজে ঢুকছেন না, রুটে ঢুকছেন না, আপনি এটাকে ব্যবহার করছেন পলিটিক্যাল হাতিয়ার হিসেবে। এই বিষয়টা আপনি কি মনে করেন বা কিভাবে দেখেন? আমার মনে হয় যে মানে একটু আগে যেটা আমি বললাম যে যেই জঙ্গি দমনের যে ব্যাপারটা ছিল,
সেই পদক্ষেপ তো হাসিনা গভর্নমেন্ট নিয়েছিল পাওয়ারে আসার পর 2008-এ। তার সঙ্গে নানান ধরনের অন্যান্য মেজার্সও নিয়েছিল, which were almost like assurances to the government of India, the government of the day in India, that she has been able to successfully deal with a problem that was that had become India's problem. কিন্তু আমি যেটা এখন দেখছি আর কি, যে the rise of Islamist groups, Islamist parties, এগুলো খুব ফ্রিলি ক্রপ আপ করছে এবং এটা খুব বৃহৎ মানে ভাবে বাড়ছে, ইটস এক্সপ্যান্ডিং। there is no harm in an ideology expanding. However, আমাদের তরফ থেকে কি আমরা এমন কিছু স্টেপস নিচ্ছি যাতে কি এই 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 পারসিভড থ্রেটটাকে, সেটা রিয়েল থ্রেটই ধরে নিই যদি আমরা, সেটাকে কমাবার জন্য আমরা কিছু করছি? আর বি ইমপ্রেসিং আপন দি হাসিনা গভর্নমেন্ট যে হয়তো পরবর্তী সময় মানে আগামী সময়ে রাদার এই প্রবলেমটা আপনার জন্য বড় প্রবলেম হয়ে যেতে পারে, রাইট? সেই জিনিসটা কি আমরা করছি, না আমরা এমন জায়গায় গেছি যেখানে শেখ হাসিনা ইজ ফ্রি টু এনগেজ উইথ দিস ইসলামিস্ট পার্টিজ, এই যে কিছু কিছু আরো গ্রুপস তৈরি হচ্ছে, তারা কি পরবর্তীকালে দে আর গোয়িং টু বিকাম ফ্র্যাঙ্কেনস্টাইন অফ সর্টস? তো আমরা তো সেটা দাদা আমি মনে হয় করছি না। জি জি, আমরা কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্টের রুট কজে যাচ্ছে না। শেখ হাসিনা কিন্তু এটাকে রাজনৈতিক হাতি হিসেবে ব্যবহার করছে, রাজনৈতিকভাবে শো করছে। এটি হচ্ছে একটা বড় সমস্যা, যে আপনি কিন্তু দমন করছেন না, আপনি কিন্তু তৈরি জায়গাটাতে হাত দিচ্ছেন না। আপনি যেমন ধরেন, আপনি এখন শেখ হাসিনার বিরুদ্ধে লিখছেন, কেউ কেউ হয়তো বলছে যে চন্দন নন্দী জামাত বিএনপি টাকা খেয়ে করছে, জঙ্গিবাদের টাকা খেয়ে করছে, সে আসলে ওই দল করে, ওই দলের থেকে সে সুবিধা পেয়েছে। যেমন আমাকে নিয়ে বলে এ তো বিএনপি জামাত করে, এ তো অমুক সমুক। অর্থাৎ আপনি যখনই ক্রিটিসিজমে যাবেন তখন তো এটা হচ্ছে। আজকেই আমার সেই লেখার একটা বেরিয়েছে আর কি, আমি মানে সেটা বলে নিই আর কি, আমি কোনো এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি না কাউকে, বিকজ আই নো what I work and আমার জার্নালিজমটা সেটা আমি বুঝি আর কি। আই ডোন্ট হ্যাভ টু গিভ এনিবডি এনি এক্সপ্লেনেশন ফর দিস। সেটা হলো আজকেই করলাম যে এই কালকে যে ইউএস এর টিমের সঙ্গে আওয়ামী লীগের লোকজনরা দেখা করেছে আর বিএনপির লোকজনরা দেখা করেছে, বিএনপির লোকেদের টিমের মধ্যে কিন্তু একজনও হিন্দু ছিল না, whereas ওরা হিউম্যান রাইটস নিয়ে কথাবার্তা বলেছে। হিউম্যান রাইটসটা তো শুধু বিএনপি সাপোর্টার্সদের হিউম্যান রাইটস না রে বাবা, হিউম্যান রাইটসটা তো সব বাংলাদেশিদের নিয়ে জড়িত ব্যাপারটা। তার মধ্যে তো মেজরিটি কমিউনিটির লোকজনরাও আছে, মাইনরিটি কমিউনিটির লোকজনরাও আছে। So I have done that story as well. So irrespective of what people in Bangladesh think, সবকিছুরই একটা সময় থাকে, একটা লজিক থাকে আর কি। There you are. তবে আমি যতটুকু জানি জি, আমি যতটুকু জানি গয়েশ্বর বাবুর যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি সর্বশেষ যে হামলা ওনার পর যে হামলা বা যা কিছু, উনি এখন রাজনৈতিকভাবে অনেক বেশি ফ্রন্টে আসছেন না আর, এবং তার প্রতি থ্রেট আছে, তাকে ভিতরে ঢুকাই দেবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে প্রচুর বিএনপি নেতা সাজা হয়ে যাচ্ছে একের পরে। তো এই ইস্যুটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমার মনে হয় যে বিএনপি তো মনে রাখা উচিত, মাইনরিটির প্রতিনিধিদের সাথে রাখা উচিত। কিন্তু আপনি জানেন যে অনেকেই এখন ভীত সন্ত্রস্ত বাংলাদেশে, যারা রাজনীতি করেন, এই যে যাবেন সবকিছু মিলিয়ে। তো আমি আরেকটা বিষয় আপনার সামনে আনতে চাই, সেটি হচ্ছে যে বিষয়ে আমি বলছিলাম যে ভারতের সাথে তার প্রতিবেশীদের সম্পর্ক শূন্যের কোঠায় এসে ঠেকেছে, সব প্রতিবেশীদের। অর্থাৎ কেউ কেউ বলছেন যে এটি হচ্ছে ভারতের যে দাদাগিরির জন্য তারা প্রতিবেশী সুলভ আচরণ করছেন না, তারা নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন। যেমন বাংলাদেশে এখন মানুষের মধ্যে আস্তে আস্তে একটি বিষয় চালু হচ্ছে, যে শোষণের জন্য আমরা পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা যুদ্ধ করলাম, বাংলাদেশ ভারতের দ্বারা সেই শোষণের মধ্যেই ঢুকে যাচ্ছে। ভারতের জন্য নদী ভরাট করে ট্রাক যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে,
কোনো শুল্ক লাগবে না। ভারতের জাহাজ বন্দরে আসলে অগ্রাধিকার ভিত্তিতে খালাস হবে, ফি হচ্ছে 500 টাকা, যেটা হওয়ার কথা 50,000 টাকা। তো এই যে নানা রকম ভাবে, এবং শেখ হাসিনা নিজেই বলছেন যে আমি ভারতকে যা দিয়েছি, ভারত চিরজীবনে তার ঋণ শোধ করতে পারবেন, এবং যত চুক্তি হয়েছে সব গোপন চুক্তি, আমাদের সংসদে রেটিফাইড না। সো আপনারা কি শুধু, মানে আপনারা বলতে ভারত কি শুধু তার স্বার্থই দেখবে? মানে একটা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক হওয়া উচিত, সেখানে আমি কি এরকম করতে পারি কিনা? আপনি কি মনে করেন? একজন বিজ্ঞ সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন এটা হওয়া উচিত কিনা? দেখুন, দু তিনটে প্রশ্ন এর মধ্যে জড়িত। সেটা হচ্ছে, এক, আপনি করলেন যে আমাদের সিচুয়েশনটা, আমাদের রিলেশনশিপ উইথ আওয়ার নেইবার্স কিরকম হয়েছে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আমি এটা একভাবেই ব্যাখ্যা করে বলতে পারি, সেটা হলো যে আমাদের রিলেশনশিপ উইথ দি নেবারিং কান্ট্রিজ ইজ অলসো subject to the kind of influence that China has had in these countries. So one can say that we probably failed to check that advance, China's advance into these neighboring countries. One of the most recent examples is in Maldives. তো সেটা হয়েছে। তারপরে এই যে আপনি আরেকটা প্রশ্ন করলেন যে এই যে সম্পর্কের মধ্যে একটা ইমব্যালেন্স রয়েছে, যে শেখ হাসিনা বলছে আমি ভারতকে প্রচুর দিয়েছি নানান ভাবে, which is true, বাট তার বিনিময়ে হয়তো আমরা সেটার খেসারত হয়তো দিতে হচ্ছে বাই কিপিং হার ইন পাওয়ার, বাট অ্যাট হোয়াট কস্ট? ইন্ডিয়ার একটা এখানে একটা পাজল আছে আর কি। পাজলটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং পাজল, আর সেটা আমি জানি না হাউ ইন্ডিয়া উইল হ্যান্ডেল দিস পাজল। সেটা হচ্ছে, একদিকে China's penetration into Bangladesh has been a lot over the last several years now, at least from 2014 onwards. Whereas amra dekhi China ke almost as perhaps the only threat to our security. তাহলে এই জিনিসটা কিরকম করে হয় যে party in Bangladesh which has been in power and has welcomed the Chinese in, and they promise to do more. মোমেন সাহেব যে ফরেন মিনিস্টার বাংলাদেশের, উনি জোহানেসবার্গের ব্রিক্সের মিটিং এর পর বেশ একটা লম্বা এক্সপ্লেনেশন দিয়ে উনি বললেন যে প্রেসিডেন্ট শি জিনপিং আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মধ্যে যে কথাবার্তাটা হয়েছে সেটা উনি পুরোপুরি সাংবাদিকদের সামনে ওপেনলি বললেন যে কি ডিসকাশন হয়েছে এবং ফিউচারের জন্য কি অ্যাসুরেন্সেস চাইনিজ গভর্নমেন্ট দিয়েছে এবং কি কি ধরনের ইকোনমিক এন্ড ডেভেলপমেন্টাল প্রজেক্টস চায়না আরো করবে সেটা খুব ব্যাখ্যা করে বললেন উনি, which was a little unusual. তো সেটা যদি থাকে আগাম দিনগুলোতে যদি আরো বেশি হয় তাহলে how can India continue to support a government which is not serving its interests? International politics is all about interests. তো আমি এই পাজলটা কোনো মতেই রিজলভ করতে পারছি না। ক্যান ইউ হেল্প মি রিজলভ দিস পাজল প্লিজ? এটা আসলে খুব জটিল একটা সমীকরণ আপনি যেটি বলছিলেন। তো আমার যেটা মনে হয় যে কথিত আপনার হচ্ছে ইসলামাইজেশন, কথিত জঙ্গিবাদ, এইগুলোকে এক ধরনের জুজু হিসেবে ব্যবহার করে ভারতকে শেখ হাসিনার কাছে টেনেছেন। বাট ইন দা আখেরে, যেমন ডক্টর হুমায়ুন আজাদের একটা কবিতা আছে, মেয়েরা খুব সাবধানে ভুল জায়গায় পা ফেলে। আমার মনে হয় ভারত খুব সাবধানে একটু ভুল বলয়ের মধ্যে ঢুকে গেছে। এবং এখন পর্যন্ত, এখন দেখেন যে ভারতের সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, সেখানে তিনি চীনের সঙ্গে এতটা সম্পৃক্ত কিভাবে হলেন, অর্থাৎ এতটা অ্যালাউ করলেন কিভাবে? তারপর আবার আপনারা তার উপর আস্থাও রাখছেন এখন পর্যন্ত আপনি সন্দিহান যে পলিসি লেভেল কোন দিকে যায়। তো অর্থাৎ আমার তো মনে হচ্ছে যে একুল ওকুল দুকুলি যায় কিনা শেষ পর্যন্ত, এটাই হচ্ছে দেখার বিষয় আর কি এখন। That could be possible, but point is যে বাংলাদেশের ইন্টারেস্ট মানে শেখ হাসিনার ইন্টারেস্ট কি বাংলাদেশের ইন্টারেস্টের সঙ্গে মিল খাচ্ছে? That is my first counter question. অবশ্যই না। এবং ইন্টারেস্টের সঙ্গে
ভাবছেন যে উনি হয়তো একটা ডেভেলপমেন্ট এজেন্ডার উপরে বেস করে ইলেকশন হয়তো উনি ফেস করবেন আর কি। এই ডেভেলপমেন্ট এজেন্ডাটা উনি ওনার কনস্টিটুয়েন্সির সামনে রাখবেন, আর সেই কাজটা হয়তো শুরুও হয়ে গেছে। যে এয়ারপোর্টস গুলো শেষ হয়নি পুরোপুরি কমপ্লিট, সেগুলো ইনঅগুরেট হচ্ছে। তারপরে আমরা আজকে দেখলাম পদ্মা নদীর উপর দিয়ে ট্রেন যাবে একটা পার্টিকুলার সেক্টরে, সেটাও হয়েছে। সেখানে লোক জড়ো হয়নি বাই দ্য ওয়ে, যা সব ছবি আর ভিডিও আমি দেখলাম, খুব বেশি লোক অ্যাট্রাক্টেড হয়নি এই পার্টিকুলার প্রোগ্রামটাতে। বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। দ্য পয়েন্ট হিয়ার দ্যাট আই এম ট্রাইং টু মেক ইজ দ্যাট শেখ হাসিনা যদি নিজের ইন্টারেস্টটা এইভাবে দেখতে চান যে চায়নার সাপোর্ট ছাড়া ওনার ইকোনমিক ডেভেলপমেন্টটা হবে না, তাহলে ইন্ডিয়া কিভাবে এই জিনিসটাকে এই পার্টিকুলার ম্যাটারটাকে ইন্ডিয়া কিভাবে রিজলভ করবে? দর্শক, আবারও সংযোগের সমস্যা হচ্ছে, ইন্টারনেটের সংযোগের সমস্যা। আশা করি তিনি আবারও ইন করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশের জঙ্গিবাদ, জঙ্গি ইত্যাদি কথা বলে পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করেছিলেন, ভারতকে বিভ্রান্ত করেছিলেন। সে বিভ্রান্তি এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে। পশ্চিমা বিশ্বের কাছে স্পষ্ট যে জঙ্গিবাদের যে বৈশ্বিক সমস্যা, সেই সমস্যায় বাংলাদেশও কিছুটা আক্রান্ত। কিন্তু বাংলাদেশের যে সামাজিক বন্ধন বা বাংলাদেশের যে অবস্থান, তাতে জঙ্গিবাদকে ওইভাবে বাংলাদেশে কখনোই প্রশ্রয় পাবে না। এবং গত কয়েক বছর ধরে জঙ্গি নাটক হচ্ছে যেগুলো, সেগুলো নিয়েও মানুষের মনে প্রশ্ন উঠেছে। নানা ঘটনায় দেখা গেছে যে প্রত্যেকেই যে তিনি আবার যুক্ত হয়েছেন। চন্দনদা, জি দাদা, থ্যাংক ইউ। জি দাদা, আপনি যা বলছিলেন। সো এই জিনিসগুলো আমার মনে হয় দিস ইজ আ প্রবলেম দ্যাট ইন্ডিয়া উইল হ্যাভ টু ডিল উইথ। সেই প্রবলেমটাতে আওয়ামী লীগ কি একটা ফ্যাক্টর আবার হতে পারে, না অন্য কোনো একটা সমীকরণ সেই ফ্যাক্টরটাকে হেল্প করবে রিজলভ করার জন্য অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন? আই এম শিওর ইন্ডিয়াতে যারা পলিসি মেকার্সরা আছে, দে হ্যাভ থট অ্যাবাউট দিস, বাট ইফ দে হ্যাভেন্ট, then I think we are in for bad times. না, তা তো অবশ্যই। কারণ জনগণ যদি রুখে দাঁড়ায়, জনগণ যদি খেপে যায়, বাংলাদেশের জনগণ আসলে এখন পর্যন্ত ওইরকম কোনো প্রতিরোধ গড়ে তোলে নাই। যদি গড়ে তোলে, বাঙালির তো সেই স্বভাব আছে, গড়ে তুললে কিন্তু আমার মনে হয় যেন প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সম্পর্কটা আরো খারাপ হবে। অর্থাৎ আমি চাই, আমার দাদা ইন্ডিয়ার প্রতি কোনো বিদ্বেষ নাই, আমার কোনো অত বেশি ভালোবাসাও নাই। আমি চাই আমার দেশ শান্তিতে থাকুক, আপনারা শান্তিতে থাকেন। আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতন্ত্রকে সমর্থন করেন। বাংলাদেশে একের পর এক গুম হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার কোনো সে নাই। বাংলাদেশে একের পর এক ভোট রিগিং হয়ে যাচ্ছে, ইন্ডিয়া সমর্থন দিয়ে যাচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ শুধু কি ব্যক্তিগত বা একটি রাষ্ট্রীয় সুবিধা নেয়ার জন্য আপনি এটা কি মানতে পারেন কিনা, সেই জায়গাটা আমার বক্তব্য হচ্ছে, এটা একটা সমাধান হওয়া খুব জরুরি। মানে ভারতের নীতি নির্ধারকদের বোধোদয় হওয়া জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দাদা, আমি আপনার সঙ্গে একটু জানতে চাই, আপনাকে যেহেতু পেলাম। আমরা আসলে দেখেন যে আমাদের সীমান্ত সমস্যা একটা বড় সমস্যা, এবং সীমান্তে ধরেন প্রতি বছর প্রচুর মানুষ হত্যা করা হয়। 15 বছর বয়সী ফেলানিকেও গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং আমি এই রিপোর্টটি পড়ছি, ডেইলি স্টারের এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে 2020 সালের 19শে জানুয়ারি। সিআর আবরারের একটি আর্টিকেল, যে আর্টিকেলে তিনি লিখছেন যে গত 10 বছরে বাংলাদেশে ভারত সীমান্তে মোট 294 জন বাংলাদেশি নিহত হয়েছে। এবং প্রতি বছরই আসলে একটি নাম্বার আছে, 30 জন, 60 জন, 65 জন, 50 জন। এবং ভারত বাংলাদেশ সীমান্তে ধরেন
এটা কোনোভাবে প্রমাণিত হয়নি যে এরা সন্ত্রাসী, এরা গরু ব্যবসায়ী বা জিনিসপত্র আনা নেওয়া করে। এবং আপনি জানেন যে ঐতিহাসিকভাবে যেভাবে ভাগ হয়েছে, কারো ওই বেডরুম পড়েছে বাংলাদেশে, রান্নাঘর পড়েছে যে ভারতের সীমানার ভেতরে, এরকমও তো আছে কিছু কিছু জোন বাংলাদেশে। তো এই যে মানুষ হত্যার জায়গাটায় আমরা দেখি যে আপনাদের পক্ষ থেকে আমরা তেমন কোনো প্রটেস্ট পাই না, ভারতের সুশীল সমাজও নিশ্চুপ। তো এই যে সীমান্তে হত্যা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটার কারণ কি মনে করেন আপনি? ওয়েল, আমার মনে হয় এটা একটা প্রবলেম তো ছিল, বাট সেটা আমাদের যারা মানে গৃহ মন্ত্রণালয় থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছিল কিছুদিন আগে, কিছুদিন মানে কি প্রায় 1.5 বছর হয়ে গেছে, যে কিভাবে কিভাবে এই ইনসিডেন্টস গুলোকে মিনিমাইজ করা যায়। আর তার জন্য অনেক ধরনের চেকস এন্ড ব্যালেন্সেস ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে একটা অলমোস্ট জিরো টলারেন্স টুয়ার্ডস ইউনো এই মানে ইউজিং দ্য ট্রিগার ফার্স্ট আর কি, সেইটা জায়গাটা সত্যি এসছে। কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজনস আমার মনে হয়, আমি যতটুকু এই ব্যাপারটা নিয়ে স্টাডি করেছি বা জেনেছি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজনস ওয়াজ ক্যাটল স্মাগলিং। নাও ক্যাটল স্মাগলিং ঠিক এই সময়টার মধ্যেই আর কি, এই ধরুন লাস্ট 1.5-2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের তো সবচেয়ে বড় বর্ডার তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের, মানে ইন্ডিয়ান সাইড আর বাংলাদেশের এটা যদি দেখি প্রায় 4,900 কিলোমিটারের ওপরে। হ্যাঁ, তো সেই জায়গাটায় কিন্তু ক্যাটল স্মাগলিংটা কমেছে, বাই অল অ্যাকাউন্টস সেটা কমেছে। সেটা বিএসএফ এর তরফ থেকেও যা তথ্য আমি অন্তত যা জোগাড় করতে পেরেছি, সেই স্মাগলিংটা কমেছে। কিন্তু স্মাগলার্স তারা তো তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাবে, সেই জন্য কিছুটা এই যে স্মাগলিংটা শিফট করে গেছে আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টে, মেঘালয়ের থেকে ঢুকছে, আসাম থেকে ঢুকছে, বেঙ্গলের একটা পার্ট দিয়ে ঢুকছে, সেটা হলো কুচবিহার। তো এই যে মিনিমাইজ হয়েছে এই 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 স্মাগলিংটা, যেখানে দুদিকের লোকজনরাই ইনভলভড, কেন কিনা অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস অলসো ইটস অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটা একটা গ্রে এরিয়ার মধ্যে হয়, তাই তো? সেটা তবে দাদা এই যে ধরেন বলা হচ্ছে যে প্রায় 300 জন যে হত্যা হয়েছে, 300 জনের মধ্যে ধরেন আপনি 70 জন ধরেন ক্যাটল স্মাগলিং এর সঙ্গে যুক্ত, বাকিগুলো তো আপনি দেখবেন উইদাউট রিজন হত্যা করা হয়েছে। কৃষক মাঠে কাজ করতে গেছে, ওই যে বললাম এক ধরনের শক্তি দেখানো। হ্যাঁ, ওই যে বললাম ট্রিগার হ্যাপি যে টেন্ডেন্সিটা ছিল, সেই ট্রিগার হ্যাপি টেন্ডেন্সিটা কিন্তু অনেকটা কমেছে, সেটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি। অনেক বেটার মানে ওরিয়েন্টেশন হচ্ছে এখন বিএসএফ এর লোকজনদের, অফিসার্সরা অনেক বেশি বর্ডারে যাচ্ছে টু মানে প্লাটুন লেভেলে, কমান্ডিং অফিসার্স লেভেলে গিয়ে সিও লেভেলের সঙ্গে প্রচুর মিটিং করছে। আর এই জিনিসগুলো প্রায় হ্যামারিং করা হচ্ছে দ্যাট পিস মাস্ট প্রিভেল অন দ্য বর্ডার। অ্যাটলিস্ট যারা সাধারণ জনগণ, তাদের ওপরে যেন কোনো ধরনের অ্যাট্রসিটিস না হয় আর অত্যাচার না হয়। ফায়ারিং এর ফ্রিকোয়েন্সি একেবারেই কমে গেছে এখন। কদিন আগে একটা হয়েছিল ঘটনা, মাস দেড়েক আগে, there was another incident on the border, but ওই ফ্রিকোয়েন্সিটা কিন্তু সত্যি কমেছে। আর এটা আমার মনে হয়, আমি যতটুকু জানি, এটা খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস আমাদের হোম মিনিস্ট্রি থেকে গেছে আমাদের প্যারামিলিটারি ফোর্সেস এর, ইনক্লুডিং বিএসএফ এর কাছে, তো সেইটাকে ওরা কার্যকরী করার চেষ্টা করছে। কিন্তু ভারতে যারা সাংবাদিক, সুশীল সমাজ, অনেক জ্ঞানী জ্ঞানী লোকজন আছেন, আমি অনেকের অ্যাডমায়ার, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো প্রতিবাদ পাই না। ভারতের হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো বা অন্যান্যরা এটাকে খুবই সাধারণভাবে ধরে নেয়, মনে হয় যেন বাংলাদেশের সীমান্তে গুলি করে হত্যা করা যেতেই পারে। আসলে কনক, দ্য প্রবলেম হিয়ার ইজ যে ফ্রন্টিয়ার টেরিটরিজ গুলো আছে না আমাদের নর্থ ইস্টে, বেঙ্গলে, এগুলো নিয়ে না, মানে এগুলোকে ওই জন্যই পেরিফেরি বলা হয়। সেই পেরিফেরিতে যা ঘটছে
সেটা নট নেসেসারিলি তার ইম্প্যাক্টটা সেন্টারের উপরে খুব তাড়াতাড়ি পড়ে। হ্যাঁ, এটা পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সিস্টেমস থিওরি, যে প্রত্যেকটা দেশের এক একটা কোর এরিয়া কোর থাকে এবং পেরিফেরি থাকে। পেরিফেরিতে ডেভেলপমেন্টও কম হয়, অ্যাজ ইউ উড নো। আমাদের নর্থ ইস্টে, পশ্চিমবঙ্গের বর্ডারিং এরিয়াতে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসও খুব কম। তো কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এই বর্ডারিং এরিয়াগুলো কমপ্লিটলি সিকিউরিটাইজড একটা লেন্স থেকে দেখা হয়। হ্যাঁ, তো ওখানে প্যারামিলিটারি ফোর্স আছে, তো উল্টো দিকে বাংলাদেশের বিজিবি আছে, তো দুদিক থেকেই খুব সিকিউরিটাইজড একটা লেন্স দিয়ে বর্ডারটাকে দেখা হয়। আর স্মাগলিং এর ব্যাপারটা যেটা আছে সেটা আগেও ছিল। হ্যাঁ, ক্যাটল স্মাগলিং ছিল না তো অন্য কিছু ছিল, এসেনশিয়াল কমোডিটিস যেত, কয়লা যেত, পেঁয়াজ যেত, হোয়াটএভার। তারপরে সেটা হয়তো গরু পাচারের মধ্যে এলো। তবে দাদা, আজকে যদি বিজেপি যদি ভারতীয় ওই নাগরিকদের হত্যা করা শুরু করে, আজকে যদি বিজেপি যে বিএসএফ যেভাবে মারছে, বিডিআর যদি আমাদের বর্ডার গার্ড যদি এভাবে হত্যা করা শুরু করে, তাহলে কিন্তু আর তখন আপনি দেখবেন যে পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু হইচই লেগে গেছে। কিন্তু মানে বাঙালিদের জীবন একরকম, আর আপনাদের উপর যদি হামলা হয়, মানে বিএসএফ যেভাবে মারছে, এভাবে যদি একজনকে হত্যা করা হয়, তাহলে আপনি দেখবেন যে আপনাদের সুশীল সমাজ, আপনাদের মিডিয়ার মানে বিষয়টা আর এটা থাকবে না, ইন্টার বর্ডার থাকবে না। হয়েছে এটাও আগে হয়েছে। ওই চরভদ্রতে একবার একটি বিএসএফ এর লোককে সে বাংলাদেশে ঢুকে গিয়েছিল, তাকে পিটিয়ে মারা হয়েছিল আর তাকে বাঁশে বেঁধে ফেরত দেওয়া হয়েছিল। ইফ ইউ রিমেম্বার দ্যাট। হ্যাঁ, এগুলো স্ট্রে ইনসিডেন্টস যেগুলো আমার মানে হয়েছে। বাট হ্যাঁ, এটুকু মানতে হবে যে আমাদের তরফ থেকে ফায়ারিং বেশি হয়, বিডিআর এর তরফ থেকে সেই ধরনের ফায়ারিং হয়তো হয়ই না। পার্ট অফ দ্য প্রবলেম যে বললাম যে একটা বড় ইকোনমি আর একটা ছোট ইকোনমির মধ্যে যে ডিফারেন্সেসটা থাকে সেটাকে পূরণ করানোর জন্যই কিন্তু স্মাগলিং হয়, রাইট? তো if there is a demand in Bangladesh, তাহলে সেটা নেবারিং স্টেট যে আছে সেটা থেকে পূরণ হয়। বাট এনিওয়ে, দাদা বিষয়টা হচ্ছে ধরেন বাংলাদেশের চেয়ে অনেক ছোট ইকোনমি নেপাল ভারতকে যেভাবে রেজিস্ট করছে, বাংলাদেশ যদি ডিসিশন নেয়, বাংলাদেশের জনগণ যদি ডিসিশন নেয়, ভারতকে রেজিস্ট করা কিন্তু সম্ভব। নেপাল একটা বড় উদাহরণ, কিন্তু নেপাল সিরিয়াসলি রেজিস্ট করছে ইন্ডিয়াকে তাদের এই দাদাগিরির জন্য। তো আমার মনে হচ্ছে এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, পরিবর্তন হওয়াই ভালো। আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, আমরা কোনো ইয়ে চাই না। তো দাদা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনি কি মনে করেন? রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কেউ বলছেন যে শেখ হাসিনা একটা নির্বাচন করেই ফেলবেন, এখন কি করা উচিত, কোন দিকে যাচ্ছে আপনার বিশ্লেষণটা জানতে চাই আমরা অনুষ্ঠানের শেষ দিকে। ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন? অনেক ভেঙে ভেঙে এলো ব্যাপারটা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? শেখ হাসিনা এখন পর্যন্ত ধরেন মিনিমাম কোনো ছাড় দেওয়ার কোনো অবস্থায় নেই, বিরোধী দলও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। তো সেই জায়গাটায় আপনি কি মনে করছেন যে কোন দিকে যাচ্ছে, এটা সমাধান আসলে কি সমাধান হবে, কিভাবে হবে, আপনি জানতে চাই আপনার বিশ্লেষণ। আমার মনে হয় যে দেখুন, সমাধান তো একটা বেরোবেই। নো পার্টি ওয়ান্টস এনিথিং that is going to make the situation unstable in Bangladesh. No party will want any kind of mass uprising in Bangladesh which might lead to bloodshed. But if one of the actors, and in this case Sheikh Hasina, if she thinks that এমন একটা সিচুয়েশন যদি হয়ে যায় বাংলাদেশে, and she cracks down on this mass movement, যদি সেই মাস মুভমেন্টটা হয়, তাহলে তো অবভিয়াসলি বাংলাদেশ will probably have to suffer. বাংলাদেশের ইকোনমি is in a very very bad shape. আমার মনে হয় her focus needs to be to concentrate
on improving all of these economic problems, সেটা খুব স্ট্রংলি জড়িত আছে পলিটিক্যাল মানে কন্ডিশনের সঙ্গে, পলিটিক্যাল সিচুয়েশনের সঙ্গে। তো she has a lot of মানে lot of issues to resolve. সেখানে যদি পলিটিক্সে এমন একটা সিচুয়েশন তৈরি হয় that goes out of control, or she takes steps to control it in a way যেখানে আরো repressive measures নিতে হয়, then it's going to be bad news for her. মানে আপনি বলতে যাচ্ছেন যে যত বেশি চাপ প্রয়োগ করবেন তাতে আরো খারাপ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি, এটি আপনি দেখছেন? আমি বলছি যে দেখুন, উনি একটা জায়গায় এসছেন যেখানে ওনাকে পাওয়ারে থাকতে বাধ্য হতে হচ্ছে। There has been tremendous levels of corruption in Bangladesh. Power যদি হাত থেকে বেরিয়ে যায়, she will have to answer for all of these things. Now, which politician will want to do that? No politician would like to give up power and face the law. The same thing applies to her as well. So for her, it's almost like, you know, almost like clinging on to something for dear life. সেই জন্যই পাওয়ারে থাকতে হবে to avoid being answerable to law. মানে অনেক ধরনের ঘটনা ঘটেছে, অনেক ধরনের ডিসিশনস নেওয়া হয়েছে which have caused যে ব্যাংকস গুলোর যে অবস্থা এখন বাংলাদেশে, why were no steps taken to stop this embezzlement of money যেগুলো বিদেশে পাচার হয়ে গেছে বা চলে গেছে বা চেষ্টা চলছে এখনো। তো এই জিনিসগুলো these are issues that she will have to handle, or any government এরপরে যদি আসে তাদের এটা হ্যান্ডেল করতে হবে আর কি। মানে উনি ধরুন পাওয়ার চেঞ্জ যদিও বা হয় আর কি, the next government, whoever the ruling party is, will have to handle this situation. And it's not a small these are not small problems, these are huge problems, especially economic side যে problems গুলো দেখা দিচ্ছে। তো আমার মনে হচ্ছে very bad times ahead for Bangladesh. Much depends on how the election is going to be conducted, or whether it is going to be conducted at all or not. But I think that people in Bangladesh, the political parties in Bangladesh, will have to take a very, very mature decision on how they want to see their country in the future. It was doing so well economically, and suddenly the economy is in a tailspin. তো এই জিনিসগুলোকে আমার মনে হয় ইন্টারন্যাশনাল মানে অন্যান্য পাওয়ার্স যেগুলো আছে তারাও এগুলো দেখছে, বাট তার থেকে বেশি আমার মনে হয় অনেক বেশি রেসপন্সিবলি, অনেক বেশি ম্যাচিওর ভাবে বাংলাদেশের যে মেইন পলিটিক্যাল পার্টিসরা আছে তাদের এটাকে দেখতে হবে, সো দ্যাট এখন পর্যন্ত দাদা এখন পর্যন্ত আমরা যে আভাস দেখছি, শেখ হাসিনা খুবই অ্যাডামেন্ট তিনি একক নির্বাচন করে ফেলবেন, বিএনপি আসুক না আসুক। তিনি বেশ কিছু ছোট ছোট দল তৈরি করেছেন, তৃণমূল, বিএনপি, বিএনএম, বিএনপি নেতাদেরকে ভাগিয়ে নেওয়া যাবেন, কিছু কিছু চাপ দেবেন, আরো অন্যান্য কিছু দলকে তিনি নেবেন, নিয়ে একটি নির্বাচন করে ফেলা তিনি পরিকল্পনা করছেন। হয়তো সহসাই তফসিল ঘোষণা হবে। বাট সেটা কি ট্রুলি পার্টিসিপেটরি, সেটা কি ট্রুলি ইনক্লুসিভ, সেটা কি ট্রুলি ইনক্লুসিভ, ট্রুলি পার্টিসিপেটরি ইলেকশন হবে? সেটা কি ট্রুলি কম্পিটিটিভ ইলেকশন হবে? আমার প্রশ্ন হচ্ছে যে এরকম যদি কোনো ইলেকশন হয় সেক্ষেত্রে ভারত কি সমর্থন দেবে? ধরেন চায়না, রাশিয়া সমর্থন দিয়ে দেবে, ধরে নিলাম, both are actually আমার মনে হয় part of the Indian response will also depend on how the Americans on the Americans standpoint on Bangladesh. And if the Americans think or believe that stronger measures need to be done, আমাদেরও হয়তো সেই ম্যানুভার বা রুম স্পেসটা কমে যাবে, এলবো স্পেসটা কমে যাবে, এলবো রুমটা কমে যাবে to do anything much in Bangladesh. তো এই জিনিসটা দিল্লি is very very aware of this আমার মনে হয়, and they will also act accordingly.
আমাদের অপশনস গুলো কিন্তু খুব মানে কমে এসছে। কি কি ধরনের পদক্ষেপ নিলে হাসিনা কে পাওয়ারে রাখা যায় সেই অপশনস গুলো কিন্তু নিউ দিল্লির জন্য অনেকটা কমে এসছে। নিউ দিল্লি রিয়েলাইজেস দ্যাট, বাট অল আইজ আর অন দ্য ইউনাইটেড স্টেটস। আপনাদের দেশেও আর সার্টেনলি আমাদের এখানে যারা বাংলাদেশ ওয়াচার্স আছে, অবজারভার্স আছে, মানে যারা কমেন্ট্রি করে বা বাংলাদেশের উপর একটা ইন্টারেস্ট রাখে, তাদের নজরও ঠিক একই জিনিসের উপরে আছে। বাট গুড লাক টু বাংলাদেশ। তবে একটি কথা প্রচলিত আছে যে বাংলাদেশ থেকে হাসিনা তার ক্ষমতাকে নিরঙ্কুশ রাখতে ভারতের অন্যান্য সহযোগিতার পাশাপাশি বিজেপিকে একটি ভালো মোটা অঙ্কের চাঁদা দিয়ে থাকেন সবসময়। এবং সর্বশেষ তার যে সফর ইন্ডিয়ায়, সেই ইন্ডিয়ান সফরে আমরা দেখলাম যে ৩ জন মন্ত্রী হাতে করে তাদের হ্যান্ড লাগেজ নিয়ে নামছেন, এবং মোমেন সাহেবের হাতে যে লাগেজ সেটি দেখে মনে হচ্ছে বেশ ভারী, তিনি যেভাবে ধরেছেন। তো নর্মালি ধরেন সকল মন্ত্রীরা যখন সফরে যান, বিশেষ করে ফরেন মিনিস্টার, স্টেট মিনিস্টার, ফরেন মিনিস্ট্রি এবং সালমান এফ রহমানের মতো বিজনেসম্যান, তাদের সাথে অলওয়েজ তাদের সহযোগিতা করার জন্য সহযোগী থাকেন একজন দুইজন। তো তারা এই লাগেজটি নিয়ে নামছেন রেড কার্পেটের দিকে, যেখানে তারা আবার ইন্ট্রোডিউস হবেন সবার সাথে। তো এই লাগেজটির মধ্যে এমন কি আছে যে তারা এটিকে হাতছাড়া করছেন না? অনেকে বলছেন যে সর্বশেষ সফরে বিজেপির নেতাদের জন্য, শীর্ষ ৩ নেতার জন্য ৩টি হ্যান্ড লাগেজে করে, সেটি ডলার হতে পারে, এয়ারপোর্ট থেকে লুটে যাওয়া স্বর্ণ হতে পারে, সেটি উপঢৌকন নিয়ে যাওয়া হয়েছে। এই সম্পর্কে আপনি কিছু জানেন কিনা বা আপনার খবর আছে কিনা কিছু? আই ক্যান সে সুটকেসের মধ্যে কি আছে সেটা আমার জন্য বলা খুব চাঁদা তো দেয়, চাঁদা তো But হাসিনা what দেয় is- বিজেপিকে। I have absolutely no clue ওই ধরনের ইনফরমেশন নাই আমার কাছে সেই ধরনের। বাট ইয়েস, দ্য ফটোগ্রাফ ইজ ভেরি ইউজুয়াল দ্যাট দুজন সিনিয়র মন্ত্রী, একজন স্টেট মন্ত্রী, তাদের নিজেদের লাগেজ নিয়ে সিঁড়ি ভেঙে, বেশ স্বাস্থ্যবান, তাদের মধ্যে তো একজন বেশ স্বাস্থ্যবানও আর কি, তাদের জন্য নিশ্চয়ই ভারী ভারী সুটকেসগুলো তোলা খুবই অসুবিধাজনক। ইউজুয়ালি ওগুলো মানে গ্রাউন্ড স্টাফ এয়ারপোর্টে যারা থাকে তারা, বা ওদের পার্সোনাল স্টাফ যারা বা থাকে, তারা দূতাবাসের লোকজন এসে নিয়ে যায়, বা দূতাবাসের লোকজন এসে নিয়ে যায়। Correct. I would certainly be interested in knowing what those suitcases মধ্যে কি আছে। কাপড় জামা থাকলে মাফ করবেন, থ্যাংক ইউ, প্লিজ গো ahead, we have no complaints about you. But অন্য কিছু থাকলে I have really no idea. But yes, as I said, I will repeat, it's a very unusual thing for ministers in South Asia, শুধু বাংলাদেশে না, আমাদের দেশেও এবং সাউথ এশিয়ান যত দেশ আছে, তার যে রুলিং পার্টির কোনো যদি মন্ত্রী হয় বা এমপি হয়, তারা এত ভারী সুটকেস তো বাদ দিন, নিজেদের ছোট ছোট অ্যাটাচি কেসও ক্যারি করে না। So I agree with you, extremely unusual pictures, and I just hope that these suitcases contained only their clothing. কারণ 7 কেজি করে থাকার কথা, 7 কিলো, কিন্তু মোমেন সাহেব যেভাবে বহন করছেন তাদের মনে হচ্ছে 7 কিলো না, আরো বেশি ওয়েট এটা। তো যাই হোক, আমরা একটা ক্লু দিলাম, নিশ্চয়ই আপনিও খোঁজ খবর রাখবেন, আমিও খোঁজ খবর রাখছি। তো দাদা, একটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই যে বেগম খালেদা জিয়ার, আপনি জানেন যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে একজন সাবেক প্রধানমন্ত্রী, তার ব্যাপারে শেখ হাসিনার মন্তব্য আপনি শুনেছেন, যে বয়স তো হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, কান্নাকাটি করে লাভ নাই। এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজের মুখ থেকে বের হয়ে আসছে যে তাকে কোনো সময় ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, এই জন্য তিনি খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করবেন, এটি তিনি আরো 20 বছর আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। বলা হচ্ছিল কোর্টের আদেশে বের হয়েছে, এখন দেখা যাচ্ছে সবই আসলে ভিনডেক্টিভ অ্যাক্টিভিটি হয়েছে। তো বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আপনি কি মনে করেন না যে ভারতের একটা ভূমিকা রাখা দরকার ছিল, যে বেগম ভারতের একটা প্রভাব রাখা দরকার ছিল, যে তার অন্তত চিকিৎসার ব্যবস্থা করা হোক? কারণ ভারতের সঙ্গে তো বেগম জিয়ার সম্পর্ক বা জিয়াউর রহমানের যে সম্পর্ক ছিল, I agree with you যে একজন বয়স্ক ভদ্রমহিলা, তাকে এই ধরনের
let me put it very, very directly, it's sort of a maltreatment. And you are, your comments have not been very, very gracious at all. মানে শেখ হাসিনার যে কমেন্টসগুলো করেছেন সেগুলো কিন্তু ওনার যা পদ, ওনার যা দেশে স্ট্যান্ডিং, তার সঙ্গে কিন্তু খুব মানানসই না ওগুলো আর কি। হ্যাঁ, বাট অ্যান্ড ওয়ান শুড বি আ লিটল মোর কম্প্যাশনেট। ওনারও বয়স হচ্ছে কিন্তু, and she may also find herself in a similar situation. I hope she doesn't find herself in that situation, but she may. তখন how will she feel? What will her conscience tell her? আমরা যদি এটা একটা হিউম্যান প্রবলেম ভাবি, one needs to know human should want anything bad to happen to some other fellow human. সেটাই তো আমাদের মনুষ্যত্ব তো তাই শেখায় আমাদের আর কি। All of this comes from arrogance. All of this comes from a very a cruel disposition, which doesn't and it's not befitting for the Prime Minister of a great country. এবং ধরেন as far as India's position is concerned, yes, India could lean on the Sheikh Hasina government and advise her. আর আমার যতদূর মনে হয় এটা করাও হয়েছে, but Sheikh Hasina has been extremely adamant, it seems. না, তো ওইটাই আর কি, যে সব দলের সঙ্গেও ভারতের সম্পর্ক থাকা উচিত। এবং প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে যে বৈঠক ছিল সেটি হয়নি, এই কজ দেখিয়ে তো কম হলো না, তাই না? প্রেসিডেন্টের সঙ্গে কেন দেখা হয় নাই, এইটি দেখিয়ে প্রতিবারেই কথা বলে বলে তো কম তো হলো না, তাই না? একটা রাষ্ট্রের সাথে একটা দলের, বিএনপি তো ছোটখাটো কোনো দল না, বিএনপি বৃহত্তম দল বাংলাদেশের। আপনি যদি হিসাব করেন, এই মুহূর্তে আওয়ামী লীগেরও বহু মানুষ আওয়ামী লীগকে পছন্দ করছে না তাদের অ্যাক্টিভিটির জন্য, তারা বিকল্প খুঁজছে। তো সেই জায়গাতে আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি ভারতের কিছু শুভবুদ্ধির উদয় হোক, একটি দল থেকে তারা দেশের প্রতি আসুক, দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুক। এবং আমি আপনাকে অনুরোধ করবো, জনাব চন্দন নন্দী, আপনার যে অভিজ্ঞতা, বা বাংলাদেশে আপনি ছিলেন, আপনি জামালপুরের মানুষ, বাংলাদেশের মানুষের পক্ষে আপনি থাকবেন, এবং আপনার জায়গা থেকে আপনি সরকারের সাথে বাংলাদেশের বন্ধুত্ব করানোর ব্যাপারে আপনি ভূমিকা রাখবেন, নট কোনো পার্টিকুলার দলের সাথে। I hope so. এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমরা আশা করি বাংলাদেশে আপনার নর্থ ইস্ট নিউজ দেখা যাচ্ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে আপনার লিঙ্ক। তো আপনার যখনই আপনি লিখবেন, আমরা এটিকে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রচার করার চেষ্টা করবো বাংলাদেশের মানুষের কাছে, কারণ এই তথ্যগুলো যেতে হবে। কারণ আমি যতটুকু দেখেছি, আপনি ইনডেপথ লেখার চেষ্টা করেন, আপনি অবজেক্টিভলি লেখার চেষ্টা করেন, যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই বিকল্প প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের গলার টুটি চেপে রাখার কারণেই আমাদের প্ল্যাটফর্মগুলো কাজ করছে বা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়। তো সেই জায়গাটায় আপনার লেখাগুলো তারা বন্ধ করে দিচ্ছে, কারণ আপনি অবজেক্টিভলি বিশ্লেষণ করছিলেন সবকিছু। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনাকে আমরা নিকট ভবিষ্যতে আবারও পাবো, আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো খোলামেলা। থ্যাংক ইউ কনক। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলে নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। সিনিয়র সাংবাদিক জনাব চন্দন নন্দী অনেক কথাই খোলামেলা জবাব দিয়েছেন, তার মতো করে তিনি বলার চেষ্টা করেছেন। এবং সর্বশেষ আমরা যদি কনক্লুশন করি, আমরা বলতে পারি যে বাংলাদেশের সামনে একটি খারাপ সময় আসছে। যদি শেখ হাসিনার যে ঘাটতারামি তিনি এখনো করছেন, পুরো বিশ্বের বিপরীতে দাঁড়িয়ে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আমার অধীনে নির্বাচন হবে, এটি করতে গেলে বাংলাদেশের সামনে অবভিয়াসলি অত্যন্ত খারাপ সময় আসছে। আর ভারতের যে অবস্থান অতীতে ছিল, আমার ধারণা চন্দনদার সঙ্গে কথা বলে যেটি বুঝতে পারছি, সেটিও কিছুটা পরিবর্তন হচ্ছে। আমেরিকা যেভাবে চাইবে, আমেরিকা যেভাবে ডিল করবে, আমার ধারণা ভারত তার বাইরে যাবে না, এবং চন্দনদাও তাই মনে করেন।
যে ভারত আমেরিকার বাইরে কোনো পদক্ষেপ নেবে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিপক্ষে বা শেখ হাসিনার পক্ষে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।